দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমন্ত্রণ যাচ্ছি 21 রাতে। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে মিলছে একের পর এক লাশ। এক আতঙ্কের জনপদের নাম নারায়ণগঞ্জ, নাকি পুরো বাংলাদেশে আজ এক আতঙ্কিত জনপদ? সেই প্রশ্ন উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে বা কতটুকু রয়েছে? সরকার কি আসলেই এসব বিষয়ে আন্তরিক, নাকি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সমগ্র পরিস্থিতি? এইসব বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউর রহমান, রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, এবং তারপরই রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আমরা আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নিতে চাই বৃহস্পতিবারের যে কটি পত্রিকা আমাদের হাতে এসে পৌঁছেছে তার কয়েকটির শিরোনাম। আমাদের সময়ের শিরোনাম: যায় মানুষ ফেরে লাশ, শীতলক্ষা থেকে নজরুল সহ 6 জনের লাশ উদ্ধার, ক্ষোভে জ্বলছে নারায়ণগঞ্জ। দৈনিক বর্তমান: অপহৃতদের লাশ শীতলক্ষায়, বিক্ষোভে উত্তাল নারায়ণগঞ্জ। 30 সালের জঙ্গি ছিনতাইয়ে দলনেতা সহ গ্রেফতার 8। নয়াদিগন্ত একই শিরোনাম: অপহৃত নজরুল সহ 6 জনের লাশ শীতলক্ষায়। পরপরই রয়েছে আলিকতে বাংলাদেশ: শীতলক্ষায় মিলল 6 লাশ, একই শিরোনাম। ফুঁসে উঠেছে নারায়ণগঞ্জ, বিশিষ্টজনদের অভিমতে মন্তব্য, সরকার এর দায় এড়াতে পারে না। আমি অধ্যাপক জিয়াউর রহমান আপনাকে দিয়ে শুরু করছি। বলা হচ্ছে যে যেভাবে খুন বা বিশেষ করে গুম অপহরণের সংখ্যা বাড়ছে, সরকারের পক্ষ থেকে বা সরকারের কোনো মন্ত্রী অথবা সিনিয়র নেতা মন্তব্য করছেন যে সীমাহীন পর্যায়ে চলে গেছে। আসলে এই কথাটিও বা কতটুকু গ্রহণযোগ্য? একটি গুম, একটি খুন, একটি অপহরণও কি সীমার মধ্যে থাকতে পারে? ধন্যবাদ। তবে টেকনিক্যালি আজকে যেহেতু প্রথমে আমি পয়লা মে আমি মেডের আমাদের যে শ্রমিক শ্রেণী আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, কারণ তাদের বিনিময়ে আমরা আজকে যে সভ্যতার একটা বড় অংশ, যে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার, আমাদের যে পেনশন পলিসি ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় আমরা সুবিধা পাচ্ছি। তো সেই কারণে প্রথমে আমি আমার শ্রমিক শ্রেণী এবং শ্রমিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে আপনার বক্তব্য শুরু করছি। যেটি বলা হচ্ছে এটির মধ্যে এটাকে আমি রেটরিক বলবো, যে সীমা ছাড়িয়ে গেছে এটা বলবো না। স্ট্যাটিস্টিক্স কিন্তু তা বলে না। আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে সেটাতে এটি শুরু হয়েছে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই আমরা দেখেছি যে এই জিনিসটি কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়েছে। আমি কয়েকদিন আগে ঘাটাঘাটি করে আমি একটি রিপোর্ট দেখলাম, ফোকাস নামক একটা হিউম্যান রাইটস, সাউথ এশিয়ান হিউম্যান রাইটস, তাদের যে পাবলিকেশনস ফোকাস, তাদের ভলিউম নাম্বার 6, সেখানে তারা দেখিয়েছেন যে 2004 থেকে আমি আসছি লিঙ্ক করব আপনাকে বিষয়টি, 2004 থেকে 2006 পর্যন্ত এই 3 বছরে তারা দেখিয়েছেন যে 4 থেকে 11 পর্যন্ত তাদের স্ট্যাটিস্টিক্সটা তারা দেখিয়েছেন ক্রসফায়ারে 796 মানুষ তারা মারা গিয়েছে। 2007 থেকে 2008 পর্যন্ত তারা দেখাচ্ছেন 2 বছরে, যেটা তত্ত্বাবধায়ক সরকারের আমল ছিল, সেখানে বলছেন 266 ক্রসফায়ারে মারা যাচ্ছে। এবং 2009 থেকে 11 3 বছরে এটি এই গভর্নমেন্টের সময় বলা হচ্ছে যে 274। তাহলে আপনি যদি 5 বছরের স্ট্যাটিস্টিক্সও ধরেন 2007 থেকে 2011 পর্যন্ত, তাহলে 2004 থেকে কিন্তু 2006 এর মধ্যে কিন্তু তার চেয়ে তো বেশি ক্রসফায়ার হয়েছে। আমার কাছে যেটি, আমি এই বিষয়ের সাথে যেহেতু আমাদের সম্পর্ক আছে, আমার কাছে যেটি উদ্বেগজনক মনে হয়েছে যে আসলে এটি একটি ইনস্টিটিউশনাল শেপ পেয়ে যাচ্ছে। এটি আমার কাছে যেটি কথা বলি সেটা ক্রসফায়ার লাশ পাওয়া যাচ্ছে। আসছি ক্রসফায়ার, এটি আলাদা দেখার কিছু নাই, কারণ ক্রসফায়ার যা আজকে হয়তো অপহরণ নিয়ে কথা হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখেছি ক্রসফায়ার কিংবা বন্দুক যুদ্ধে মারা, বিষয়টি একই সূত্রে গাথা।
তবে এখানে একটি বিষয় আছে যে যে বিষয়টি যদি আপনি এটাকে ভাগ করেন তাহলে দেখা যাবে যে যে কারণে এটা উদ্বেগজনক তো বটেই, আমি এটাকে মনে করার কোনো কারণ নাই বা স্ট্যাটিস্টিক্স দিলাম এর মানে এই নয় যে এই আমলে বেশি হয়েছে ওই আমলে কম, এভাবে দেখারও কোনো সুযোগ নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এই যে আমাদের যে আইন যেটা বারবার এখন সব জায়গায় যে যে প্রতিষ্ঠানগুলো এগুলো নিয়ে কাজ করছে তারা কিন্তু বারবার আমাদের যে এজেন্সিগুলো আছে তাদের দিকে তীর নিক্ষেপ করছে এবং তার কিছু ভ্যালিড কিছু রিজনও আছে। আমার কাছে মনে হচ্ছে যে এটি হচ্ছে উদ্বেগজনক। আমি নিশ্চয়ই আপনার পরে আরো এই বিষয়ে আরো আলোচনা করব। আমার কাছে মনে হয়েছে যে এই যে ইনস্টিটিউশনাল শেপ পেয়ে যাচ্ছে, যে একটা যে ইনস্টিটিউশনগুলো জনগণকে রক্ষা করবে তারা যদি জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং যে ললেসনেস, যে যারা এই লকে রক্ষা করবে তারা নিজের হাতে যদি লকে তুলে নেয়, একটা সময় কিন্তু এটি হবেশিয়ান স্টেট অফ নেচারের মতো হয়ে যাবে, যখন কিন্তু আপনি মানে কাউকে কোনো কন্ট্রোল করতে পারবেন না। আজকে যারা মনে করছে হয়তো আপনি এই এজেন্সির ভেতরেও নানা রকম ডিনামিক্স তৈরি হবে, হ্যাঁ, এবং যারা এটা হয়তো কোনো ইনস্টিটিউশনাল ওয়েতেও হয়তো ফর্মাল ওয়েতেও করছে, কিন্তু তার মধ্যে আপনি দেখবেন নতুন ডিনামিক্স তৈরি হবে। কারণ অপরাধের মধ্যে অনেক বিষয় সম্পর্ক থাকে, এর মধ্যে অর্থনৈতিক বিষয় ইনভলভ থাকে, ক্ষমতা ইনভলভ থাকে, কাজেই আপনি কিন্তু তখন এটাকে আর এটা ফ্রাঙ্কস্টাইন হয়ে যাবে, তখন কিন্তু আপনি এটাকে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো সেই জায়গায় আমি মনে করি এখন আমাদের যে সিভিল সোসাইটি আছে তাদের এই বিষয়ে কোনোভাবেই জিরো টলারেন্সের মধ্যে যাওয়া উচিত এবং সোচ্চার হওয়া উচিত যে এটি কোনো গভর্নমেন্টের বিষয় না। আজকে মানে আমরা যদি আজকে হয়তো এই সরকার ক্ষমতায় আছে, তাদের নেতাকর্মীরা হয়তো আমরা দেখছি কেউ সমালোচনা করছেন, বলা হচ্ছে যে তারা ক্ষমতার বাইরে আছে বলে তারা হয়তো সমালোচনা করছে, ক্ষমতার ভেতরে যারা আছে তারা আমরা সরকার পরম্পরা এগুলো দেখছি, হয়তো মাত্রা বাড়ছে। আমি একটু সাংবাদিক মোস্তফা ফিরোজ আপনার মন্তব্য জানতে চাচ্ছি। যেটি বলছেন জিরো টলারেন্সের কথা বলছিলেন অধ্যাপক জিয়াউর রহমান, জিরো টলারেন্স তো দূরের কথা, আমরা কি কোনো টলারেন্সের মধ্যে নিয়ে আসছি? আসলে উনি বলছেন যে কন্ট্রোলের মধ্যে চলে যাবে, আমি মনে করি কন্ট্রোলের বাইরে ইতিমধ্যে আসলে চলে গেছে। মানে সাম্প্রতিক ঘটনাগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু যেমন একটা পয়েন্ট ছিল যে এবি সিদ্দিকের ঘটনা, এবি সিদ্দিকের অপহরণ এবং অপহৃত হওয়ার পর তার যেভাবে উদ্ধার হয়ে পুরো বিষয়টা একটা কনফিউশন এই কারণে যে আমরা বললাম যে গুমের হাত থেকে রক্ষা পেয়েছে এবি সিদ্দিক, কিন্তু গুমের মোটিভটা যে গুম হয়ে গেল এইটা হচ্ছে খুব ভয়ঙ্কর বিষয়, যে একটা মানুষ কিন্তু কেন, কি উদ্দেশ্যে এবং কারা জড়িত এটা হলো না, এবং এটাই যে মানে আরো উৎসাহিত হলো তার পরপর ঘটনা কিন্তু এই যে আমরা দেখলাম যে 7 জনের খুনের ঘটনা, অর্থাৎ মানে তার মানে কন্ট্রোলের কিন্তু বাইরে চলে যাচ্ছে। এবং ওইটাই ছিল একটা এবি সিদ্দিকের ঘটনার পর যদি সরকার যদি সাথেই পজিটিভ তার মানে অ্যাকশানে যেত এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারতো, তাহলে কিন্তু আজকে এই পর্যায়ে গড়াতো না। কিন্তু ওই জিনিসটাও আমি মনে করি একটা যথাযথ তদন্ত হলো না, এক ধরনের ধামাচাপা দেওয়া হলো। সেখানেও তো সরকারের কোনো প্রকার কৃতিত্ব নেই, তাকে তো এক জায়গায় ফেলে রেখে গেছে অপহরণকারীরা। কোনো কৃতিত্ব নেই। এবং আমি তো এই জন্য বলছি, আমি খুব খারাপভাবে মন্তব্য করতে চাই না, এটা খুব রহস্য এবং এটারও একটা তদন্ত হওয়া উচিত যে আসলে এবি সিদ্দিকের বক্তব্যটা কেন জানি মনে হচ্ছে যে তিনি অনেক কিছু জানেন কিন্তু বলছেন না। এই যে ধামাচাপা দেওয়ার কারণে আজকে কিন্তু এই পরের ঘটনা আরো ভয়ঙ্কর, এবং এইভাবে যদি চলতে থাকে আমি মনে করি যে নারায়ণগঞ্জ কিন্তু একটা টার্নিং পয়েন্ট, গভর্নমেন্টের চরম অধঃপতন একটা টার্নিং পয়েন্টে রূপ নিতে পারে নারায়ণগঞ্জের এই ঘটনা। এবং আমি জানি না, আমি অবশ্যই প্রত্যাশা করব না যে এইটার মধ্য দিয়ে এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, কিন্তু এই ঘটনার যদি আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সরকার কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ না নেয়, এর পরিস্থিতিতে সারা দেশে যে কি পরিস্থিতি তৈরি হবে, যদি সরকার যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে এইরকম নারায়ণগঞ্জের মতন অসংখ্য ঘটনা সারা দেশব্যাপী হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে যাবে। এবং একটা দেখেন সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যে আমাদের দেশের শাসকরা এমনিতেই নির্বাচিত হবার পর 2 বছর পর থেকে তার ব্যারোমিটার নামতে থাকে, 3 বছর পরে তো একেবারে লেজে গবরে হয়ে যায়। সব দল অংশগ্রহণের পরেও এই গভর্নমেন্টের উচিত ছিল যে তারা যেভাবে নির্বাচিত হয়ে এসছে সেই অবস্থাটা মাথায় রেখে তাদের একদম শুরু থেকে জিরো টলারেন্স, অর্থাৎ আমি সুশাসন দিয়ে
আমি আমার অবস্থানটাকে সংহত করব। সেদিক থেকে তো এই সরকারের অবস্থা ভালো, 6 বছর চলছে। না 6 বছর না, আমি এই 3 বছর এই কথা বলছি, দফায় হ্যাঁ, এই হ্যাঁ। দফায় নির্বাচিত হওয়ার পরে 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু লেজে গবরে হয়ে গেছে। সুতরাং শুরু থেকে তারা কিন্তু দৃষ্টি রাখছে না, এবং আইন শৃঙ্খলা বাহিনী, অনির্বাচিত দলীয় মাস্তান সন্ত্রাস, এদের উপরে অতিরিক্ত নির্ভরশীলতার কিন্তু আজকে খেসারত হচ্ছে, এই যেটা সত্যি কথা বলতে কি কন্ট্রোলের বাইরেই চলে গেছে। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে যদি জানতে চাই যে ঘটনাগুলো যেটি সাংবাদিক মোস্তফা ফিরোজ বলছিলেন, জিয়াউর রহমান বলছিলেন, অধ্যাপক জিয়াউর রহমান, ঘটনা একের পর ঘটছে, মানে তদন্ত হচ্ছে না, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত পর্যন্ত যাচ্ছে, এরপরে আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব জোরালোভাবে বলা হচ্ছে তদন্ত করছি, গ্রেফতারের নির্দেশ দেওয়া হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী এই যে 7 জন খুন, 6 জনের, তার মধ্যে 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের যা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। মানে এ পর্যন্ত কি এর আসলে আইনি ব্যাখ্যাটা কি? মানে বিচার না পেতে পেতে বা বিচার আওতায় মানুষকে না আনতে আনতে কি এগুলো আর উৎসাহিত হচ্ছে অপরাধীরা? আইনে কি বলে? হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে প্রথমেই যে বিষয়টা, মানে যারা অপহৃত হয়েছেন এবং যারা খুন হয়েছেন এবং তাদের স্বজনদের যে আহাজারি, আমি একটু তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে চাই। লাভ এবং কি তাতে? না, বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার নিজেকে ওই স্থানে স্থাপন করেন যে আপনি আপনার নিজের স্বজনকে হারিয়েছেন, আমরা সেটাই বলছি, খুব আক্ষেপের সুরে বলতে হচ্ছে, তাতে লাভ কি আমাদের? আপনার দলমত নির্বিশেষে আপনার এটা বুঝতে হবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে পরে সবাই মিলে, যদি আমরা যদি সেটা বুঝতে পারি, সবাই যদি মিলিতভাবে চেষ্টা করি, কারণ এবিসির দিকে ফিরে আসছেন কিন্তু সবার মিলিত চেষ্টায়। না কিন্তু আপনাকে কিন্তু এইটা, আমি কিন্তু বলেছি আক্ষেপের সুরে, কষ্ট থেকে, যে তাদের লাভ কি, সেই সহমর্মিতা প্রকাশ। উদ্ধারটাও কিন্তু সরকার বা পুলিশের না না, আমি এইবার লাশ উদ্ধারটা হলো কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তর যেটা দিতে চাই, আপনি যদি এই সহমর্মিতা না প্রকাশ করেন তাহলে সমাজের শক্তিটা আমরা বুঝবো কি করে? এবং সমাজের শক্তি ছাড়া আপনি কিন্তু কিছু করতে পারবেন না। আমি দ্বিতীয় বিষয়ে আসি, যে আমি কিন্তু বিষয়টাকে শেকড় পর্যায়ে না, মানে মাইক্রো লেভেল না, ম্যাক্রো লেভেল থেকে দেখতে চাই। মানে ধরেন আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমি 1976, 77, 78 ওই সময়টা থেকে আমি মোটামুটি বুঝতে শিখেছি। তার আগে যেটা, সেটা কিন্তু আমি মোটামুটি পত্রপত্রিকা, ইতিহাস পড়ে জেনেছি। আমার কাছে মনে হয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ বাংলাদেশ, এটা হচ্ছে খুব সংবেদনশীল একটা জায়গা, স্পর্শকাতর একটা জায়গা এবং খুব সেন্সিটিভ একটা জায়গা। এবং এই জায়গাটা এত মাল্টিফ্যাক্টর। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড্রেস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ বাংলাদেশ অর এনি কান্ট্রি, আপনাকে একটা জিনিস দিয়ে অ্যাড্রেস করলে হবে না, অনেকগুলো টুলস লাগবে, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট লাগবে। এবং এখানে দেখেন, বঙ্গবন্ধু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু যতদিন ছিলেন, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব বেশি ভালো ছিল তা না। বঙ্গবন্ধু তার সদিচ্ছা ছিল, কিন্তু আপনি দেখেন যে অনেকগুলো এক্সট্রিমিস্ট গ্রুপ ছিল, তারপরে যুদ্ধবিধ্বস্ত দেশ, আবার যারা জামাতে ইসলাম কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা এই দেশটাকে একটা অস্থিতিশীল করতে চেয়েছে। হ্যাঁ, তারপরে আপনি ধরেন বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে সামরিক সরকার এসছে, এবং সামরিক সরকার আসার পরে একটা পর্যায়ে গিয়ে যেহেতু সেটার বৈধতা নেই, তারা নিজেরা নানা কুপাল্টা কুতে কিন্তু হয়েছে। তারপরে আপনি এরশাদের আমল ধরেন, যে এরশাদের বিরুদ্ধে যে মুভমেন্ট, আপনি তখনকার আমাদের কিন্তু ছাত্র জীবনের স্পষ্ট অভিজ্ঞতা, আমরা কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, কয়েকদিন পর মানে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে, হরতাল হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এবং আপনি দেখেন 1990 সালে যখন ইয়েটা হলো, আপনার এরশাদ সরকারের পতন হলো, খালেদা জিয়া সরকার আসলেন, আমার স্পষ্ট মনে আছে যে জাহানার ইমাম তখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু করলেন, এবং সারা দেশে শিবিরের যে সন্ত্রাস, হ্যাঁ, এবং আপনি দেখবেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তারপরে দেখবেন যে আওয়ামী লীগের সময়ে 96 সালে 21 বছর পরে যখন শুরু করলো, প্রথম 3 থেকে 4 বছর ভালো ছিল, কিন্তু তারপরে কিন্তু আমরা কয়েকজন, মানে আমরা কিন্তু জয়নাল হাজারি সহ কয়েকজনের যে সন্ত্রাস সারা দেশে, যেটা আমাদের আতঙ্কিত করেছে। তারপর আপনি 2001 সালে ধরেন যে নতুন বিএনপি জামাত সরকার যখন ক্ষমতায় আসলো, হিন্দুদের উপরে যে অত্যাচারটা হলো, হ্যাঁ, তারপরে আপনি ধরেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এতটাই আপনার নিচে নেমে গেল, আপনি অপারেশন ক্লিন হার্ট করতে হলো, তাতে মোর দেন 50 লোক মারা গেল, এবং তাদেরকে সেই অপারেশন ক্লিন হার্টে যে আর্মি অফিসাররা অংশ নিয়েছিল, সোলজাররা অংশ নিয়েছিল, তাদেরকে ইনডেমনিটি দেওয়ার জন্য আপনার ল করতে হয়েছিল, আইন করতে হয়েছিল। তারপরে আপনি কি করলেন, এক্সট্রিমিস্ট যারা, তাদের আপনি ইয়েটা দেখলেন, তাদের আপনার বোমা হামলা উদীচিতে, রমনা বটমূলে। সুতরাং তারপরের ইতিহাস তো আমাদের সবারই জানা। আমার বিষয়টা হচ্ছে যে আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা আমি প্রত্যেকটা, আমি কোনো সরকার
ইয়ে করছি না, যে কোনো সরকারকে ইঙ্গিত করছি না, ইররেসপেক্টিভ অফ গভর্নমেন্ট। প্রশ্ন সেখানে যে বিচারহীনতার কারণে কি এগুলো সংখ্যা বাড়ছে? প্রশ্নে আমি আসছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হলে আপনার যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা ভালো দরকার, সেই জায়গাটা আপনার ঠিক নেই। আপনার পুলিশ সিস্টেমটা ঠিক নেই, আপনার পাবলিক প্রসিকিউটর ঠিক নেই, আপনার ক্রিমিনাল কোর্টগুলো ঠিকমতো কাজ করছে না, আপনার প্রিজন ঠিকমতো কাজ করছে না। সেই জায়গাটা আমি ধরতে চাই। সেই জায়গাটা আমি আসবো। আমাদের সঙ্গে ফোনে ডক্টর জিয়াও বলেছেন, আপনি কিন্তু ল অ্যান্ড অর্ডার যদি কি করতে চান, এটা কিন্তু কোনো দলীয় সরকারের ইয়ে না। কারণ উনি যে স্ট্যাটিস্টিক্স দিলেন যে আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট, ওই সময় কিন্তু আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, কিন্তু সেই সময় ক্রসফায়ারে 266 জন মারা গিয়েছে। সুতরাং আমার মনে হয় যে পলিসি লেভেল থেকে যদি আমরা বিষয়টা দেখি, তাহলে কিন্তু আমরা একটা ভিন্ন চিত্র পাবো। আমরা অবশ্যই আলোচনা এই বিষয় নিয়ে এগুলো করবো। আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জে ঠিক একইভাবে যেই হত্যাকাণ্ডটি সবার হৃদয় নাড়া দিয়েছিল, ত্বকী হত্যার মামলা বিষয়টি, সেই ত্বকীর বাবা নারায়ণগঞ্জের নাগরিক কমিটির অন্যতম নেতা রাফিউর রাব্বি। রাফিউর রাব্বি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রাফিউর রাব্বি, ঠিক ত্বকী যেভাবে অপহরণ হয়েছিল, তারপর তার লাশ যেভাবে পাওয়া গিয়েছিল, একইভাবে আমরা এরকম টক শো করেছি, বিভিন্ন চ্যানেলে টক শো হয়েছে, লেখা হয়েছে, মন্তব্য করা হয়েছে। একইভাবে গত 3 দিন আগে দেখলাম আমরা যে 7 জন অপহরণ হয়েছে, এর মাঝেও অপহরণ হয়েছে, লাশ মিলেছে। সব মিলিয়ে আপনি কি বলবেন, আপনি নারায়ণগঞ্জের একজন সচেতন মানুষ হিসেবে এবং ভুক্তভোগী একজন বাবা হিসেবে? নারায়ণগঞ্জে আজকে যে অবস্থাটা চলছে, এটি আসলে সব দিক থেকেই সীমা ছাড়িয়ে গেছে এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটি এইটি মারাত্মক আকার ধারণ করেছে। এবং এর কারণটা হচ্ছে আমাদের এখানে প্রশাসনিক যেই ব্যক্তিবর্গ রয়েছেন, তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে, এটা নিঃসন্দেহে বলা চলে। এই গত 27 তারিখ যখন নাকি এই 7 জন অপহৃত হয়, তখন আমাদের নারায়ণগঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এসপি, ডিআইজি, তারা বললেন যে এটা অপহরণ বলা যাবে না বা গুম বলা যাবে না। কেন? এর কোনো সাক্ষী নেই। কি বলা যাবে? এটা হচ্ছে নিখোঁজ। তারপর আজকে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে বলছেন যে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। এগুলো হচ্ছে একটা জনগণের সাথে মশকরা করা। একটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে 7 জন মানুষকে দুপুর 2টার মধ্যে তুলে নিয়ে যাবে এবং তারা বলবে এইটি অপহরণ নয়, এইটি হচ্ছে নিখোঁজ। তারপর 2 দিন পরে যখন নাকি লাশ পাওয়া যাচ্ছে, তখন তারা বলছে যে এদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা দায়িত্বে রয়েছেন কি কারণে? এবং এইটি তো আজকে এইটি শেষ নয় বা এইটি প্রথমও নয়। তারা যেই কাজটি করেছেন, যে এই যে 15 দিন হয়ে গেল, ঠিক এই একই জায়গা থেকে এবি সিদ্দিকী অপহৃত হয়েছে এবং এই জায়গা থেকে অপহৃত হওয়ার 35 ঘন্টার মধ্যে সে উদ্ধার হলেও আজকে 15 দিনে তার এই অপহরণের রহস্যটা আমরা জানতে পারিনি। কেন? এখানে কি মনে করবো আমরা যে তারা এই রহস্যটি উদ্ঘাটন করতে পারেনি? আমরা নারায়ণগঞ্জের মানুষ যে বিষয়টি আমরা মনে করি যে এই রহস্যটি তারা উদ্ঘাটন করেছে, উদ্ঘাটন করে তারা এই রহস্যটি জনসমক্ষে তারা প্রকাশ করছে না। কেন? রাষ্ট্র বা প্রশাসন তারা সেখানে হয়তো বিব্রত হবে। এই যে উদ্ঘাটন না করা, এইটি ধারাবাহিকভাবে চলেছে। ত্বকী হত্যা থেকে শুরু করে নারায়ণগঞ্জে আজ পর্যন্ত প্রায় 20 জন কিশোরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং গত 2.5 মাসে 40 জনের উপরে লাশ পাওয়া গেছে, আজকে বাদ দিয়ে। আজকে তো এখানে 6 জন আর পঞ্চবটিতে 1 জন, এ বাদ দিয়ে এই 40 জনের লাশ 2.5 মাসে পাওয়া গেছে। এবং আমাদের সেখানে পুলিশ সুপার তারা বলেন যে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। এই যদি স্বাভাবিকের চিত্র হয়, তাহলে নারায়ণগঞ্জের বাস্তবতাটা বোঝাই যায়। এবং এইটি না হওয়ার কোনো কারণ ছিল না নারায়ণগঞ্জে। কারণ আমরা যে বিষয়টি আমরা দেখেছি যে যখন নাকি
আত্মঘাতী হত্যায় অভিযুক্তরা চিহ্নিত হলো, অপরাধীরা, যে এরা আত্মঘাতী হত্যার সাথে যুক্ত। আমরা বলেছি যে এই অপরাধীদের যাতে কোনোভাবেই নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি করা না হয়। আমরা দেখলাম জি। যে নির্লজ্জ ভাবে আমরা সেখানে দেখলাম যে এই লোকগুলোকে নারায়ণগঞ্জের সেখানে প্রতিনিধি করা হলো, রাষ্ট্রের সেখানে আইন প্রণেতা করা হলো। তাহলে এই যদি আমাদের আইন প্রণেতা হয় তাহলে সেখানে আজকের চিত্রটা এই কেন হবে না? এখানে তো বৈপরীত্য সেখানে বিষয়গুলো কাজ করছে। আজকে প্রধানমন্ত্রী বলছেন যে যে কোনো মূল্যে হোক হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা তার এই কথার মধ্যে আস্থা রাখতে পারি না, কারণ আমরা ইতিপূর্বে তার এই কথার বলার পরেও আমরা বিপরীত পথে হাঁটার বহু উদাহরণ তার আমরা দেখেছি। আপনাকে অনেক সুতরাং- ধন্যবাদ রফিউর রাব্বি। হয়তো আমাদের আরো অনেক বিষয় জানার ছিল বা কথা বলা ছিল আপনার সঙ্গে, সময় স্বল্পতার কারণে আমরা কন্টিনিউ করতে পারছি না। অধ্যাপক জিয়াউর রহমান যেটি বলছিলেন, রফিউর রাব্বি, নারায়ণগঞ্জে শুধুমাত্র গত 4 মাসে বা আড়াই মাসে আমি যদি বলি 40 জনের শীতলক্ষা নদীতে 40 জনের লাশ পাওয়া গেছে, 20 জন শিশু হত্যা করা হয়েছে। এটি অপরাধের কোন পর্যায়ে রয়েছে? আপনার অপরাধ বিজ্ঞান কি বলে? না, এটি তো নারায়ণগঞ্জের যে ইস্যুটি ডেফিনেটলি আমাদের তো খুবই উদ্বিগ্ন করছে। তবে নারায়ণগঞ্জের বিষয়টি আমার কাছে মনে হয়েছে এটি একটি লোকাল ইস্যু। ডেফিনেটলি এটি লোকাল ইস্যু, যে এই চেহারাটা কিন্তু বাংলাদেশের সব জায়গায় না। যেহেতু উনিও যেভাবে বলেছেন, সেই জায়গা থেকে দেখতে গেলে আমার মনে হয় যে এখানে যেটা আমরা ক্রিমিনোলজির ভাষায় আমরা বলছি, যেখানে একটা অর্গানাইজ গাজীপুরেও গত 4 মাসে 20 জনকে অপহরণ করা হয়েছে। হ্যাঁ, মানে একজন এই তো- ভটভটি চালক, আমার যদি ভুল না হয়ে থাকে, ময়মনসিংহে একজন ভটভটি চালককেও অপহরণ করে হত্যা করা হয়েছে। মানে সাধারণ মানুষ, ম্যাগনিটিউডটা আপনার নারায়ণগঞ্জের ডেফিনেটলি ম্যাগনিটিউডটা নারায়ণগঞ্জের মানে মতো সারা না। দেশের চিত্র যদি উল্লেখ করা হয় আপনার সামনে, তাহলে আপনি এটি অপরাধ বিজ্ঞানের কোন ভাষা দিয়ে Okay, ব্যক্ত করবেন? আমি আপনাকে যেমন আমি বলছি যে ধরেন আমরা যেভাবে একটা প্রধানত যে কারণটা আইডেন্টিফাই করা, কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস, এটি তো আমাদের মূল বিষয়। আমরা যখন এগুলো নিয়ে অ্যানালাইসিস করি, এই দুটো জিনিসই তো অপরাধ করতে গেলে দেখা যাচ্ছে প্রধানত আমরা এই বাংলাদেশের যে সমস্ত অপরাধগুলো আছে, একটি হচ্ছে মাইক্রো লেভেল আর একটা হচ্ছে ম্যাক্রো লেভেল। মাইক্রো লেভেলের ইস্যুগুলো আমরা সবসময় সাইকোলজিক্যাল আসপেক্টে, আপনি ছোট যে স্টিলিং বা আপনার শপলিফটিং এগুলো করা হয়, তখন আমরা একটা সাইকোলজিক্যাল জায়গা থেকে মূলত ব্যাখ্যা করি, কিংবা তার কিছু সোশ্যাল কজেস, আমরা সামাজিক কারণ, পোভার্টির সাথে রিলেশনশিপ আছে কিনা, সোশ্যালাইজেশন প্রসেসটা আর কি, এগুলো। কিন্তু এই যে ঘটনাগুলো বাংলাদেশের, এটি কিন্তু ম্যাক্রো লেভেলের চিত্র, যেটা মানে অধ্যাপক কার্জন কিছুটা বলার চেষ্টা করেছে। তারপর আমি বলছি বাংলাদেশের এই যে অপরাধগুলো হচ্ছে, প্রধানত 4টি কারণ আমরা আইডেন্টিফাই করেছি। একটি হচ্ছে যেটি হচ্ছে যে একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলে আপনার সাথে আমার যেটা কোনো দ্বন্দ্ব থাকতে পারে, কনফ্লিক্ট থাকতে পারে, এবং সেক্ষেত্রে প্রপার্টি লেভেলে বা অন্য কোনো রোম্যান্টিক কোনো বিষয় থাকতে পারে, একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলে সেখান থেকে অপহরণ, খুন, এগুলো সবই হতে পারে। এক্ষেত্রে আমরা এটাকে ডিসকার্ড করতে পারি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যেটা আমরা ধারাবাহিকভাবে গত 10-15 বছর বা ধরে দেখছি, যেটাকে আমরা বলছি আন্ডারওয়ার্ল্ড, এবং এটাকে অর্গানাইজ ক্রাইম হিসেবে আমরা দেখছি, যে মুক্তিপণ দাবি করা, যেটি কিন্তু থেকে আমরা দেখেছি বিভিন্ন সময়, এই বাহিনী সেই বাহিনী, আমি এগুলোর নাম বলছি না, কিন্তু এগুলো কিন্তু সিভিয়ার আকার ধারণ করেছিল এক সময় আমাদের দেশে। এবং আমার মনে আছে যে এমনকি আমরা শুনেছি যে অন্য দেশে বসে এখানে হুমকি দিয়ে তারা টাকা নিচ্ছে, জেলের মধ্যে থেকে এই আন্ডারওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এ সমস্ত বিষয়ও কিন্তু ছিল। কিন্তু এই যে এখনকার যে বিষয়গুলো, এটাও কিন্তু আমি বলবো যে এটাকে পুরোপুরি ডিসকার্ড করা না গেলেও আমরা এটাকে ডিসকার্ড করতে পারি। এই কারণে কিন্তু গত কয়েক মাসে আমরা কিন্তু এই ধরনের অস্থিরতা আমরা দেখিনি, যে আন্ডারওয়ার্ল্ড বেপরোয়া বা এই ধরনের কথা দেখিনি। আমি আসছি তৃতীয় যে বিষয়টি, যে কারণে আমরা বলছি, যেটি ভয়ঙ্কর, আমি একদম প্রথমে বলেছি, যেটি কিনা বলা হয়েছে যে আমাদের এই এজেন্সিগুলো, আমাদের আইন প্রক্রিয়া সংস্থাকে পলিটিক্যালি ব্যবহার করা, এবং এটি হচ্ছে স্টেট লেভেল, রাষ্ট্র তরফ থেকে এটা করা হয়, রাষ্ট্রীয় সন্ত্রাস যেটা বলা হয়, এবং সেটিও কিন্তু আমি বলেছি ইনস্টিটিউশনাল শেপ পেয়েছে। আমি আসছি, আমি আপনাকে আমাকে একটা ফোন হচ্ছে ওই আপনার ওই রাষ্ট্রীয় সন্ত্রাস ওই বিষয়টি থেকে। একজন কিশোর ছেলে যে লিমন, এটা সবাই জানেন, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। লিমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাকে কিভাবে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী করে গড়ে তোলা হয়েছিল, কথিত রাষ্ট্রীয় সন্ত্রাসী লিমন আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ লিমন, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ কিশোর, আসসালামু আলাইকুম। আমি প্রথমে যেটা বলতে চাই যে এই দেশে যখন কোনো ভালো কিছু হয়
তখন সে দায়টা সরকারের, কিন্তু খারাপ কিছু হলে এই দায়টা কখনোই সরকার নেয় না। আর দ্বিতীয় প্রশ্ন, আজকে হিউম্যান রাইটস ওয়াচের এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের র্যাব বাহিনী উঠিয়ে দিয়ে অন্যভাবে একটা র্যাব বাহিনী তৈরি করা বা এরকম কিছু একটা বলা হয়েছে। এটাকে আমি সাধুবাদ জানাই। কারণ বাংলাদেশের প্রত্যেকটা গুম, হত্যা, এভাবে লিমনের মতো নিরীহ মানুষকে গুলি করে, কলেজ থেকে গুলি করে পঙ্গু করার পিছনেও প্রত্যেকটা কারণেই র্যাব দায়ী। আজকে এখানে সেখানে অন্যায়ভাবে মানুষকে যখন গ্রেফতার করা হয় তখন আমরা জানি না যে কে বা কারা গ্রেফতার করছে, কিন্তু অথচ 2 দিন 3 দিন পর আমরা জানতে পারি সেটাকে র্যাব বা অন্য কোনো জিবি বা কোনো সাদা পোশাক দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে রাতের অন্ধকারে। কিন্তু কেন যখন তাকে গ্রেফতার করা হয় তখন তাদের কোনো স্থানীয় থানা প্রশাসন কেউ জানে না। অনেক ধন্যবাদ, কিন্তু কেন সেই কেনর উত্তরই আমরা খোঁজার চেষ্টা করছি। আমি আমার কথা একটু শেষ করি, না হলে এটা অসমাপ্ত থেকে যাবে। আমি একটু সময় নিচ্ছি দূরে। সেটা হচ্ছে যে থার্ড যেটা আমি বলেছিলাম, কারণ এটা শেষ না করলে এটা অসমাপ্ত থেকে যাবে। থার্ড যেটি আমরা কিন্তু এখন কিন্তু সেই ধরনের আন্ডারওয়ার্ল্ডের বেপরোয়া কাজেই আমরা দেখতে যে এজেন্সির দিকে আমাদের তীর নিক্ষেপ, এটি কিন্তু ভয়ঙ্কর যে আমরা এটা ইনস্টিটিউশনাল শেপ যদি পেয়ে যায় আমরা ভবিষ্যতে আমাদের কার কি হবে আমরা জানি না। ফোর্থ আর একটা ইস্যু আছে যেটা আমি গত কয়েকদিন ধরে ভাবছিলাম, এটি কিন্তু আপনার কগনিজেন্সের মধ্যে সরকারের নেওয়া উচিত। এটি হচ্ছে যে এই সরকার কিন্তু রিলেটিভলি আপনি দেখবেন যে যেভাবেই হোক তারা একটা ইলেকশন করে ফেলেছে এবং খুবই এখন কিন্তু পলিটিক্যাল একটা কাম অ্যান্ড কোয়াইট একটা সিচুয়েশনের মধ্যে আছে। পলিটিক্যাল অস্থিরতাটা একেবারেই নাই। আমরা যেটা ভেবেছিলাম নির্বাচনের পর যেভাবে হোক রাজনৈতিকভাবে কৌশলগতভাবে আওয়ামী লীগ কিন্তু জয়ী হয়েছে এবং বিএনপি যেটা বলেছিল তারা এটাকে বর্জন করেছে, প্রতিরোধ করেছে, এটা পারেনি। তো হঠাৎ করে এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার, হঠাৎ করে এই যে এবি সিদ্দিকীর কেস বা এই যে নারায়ণগঞ্জের কেস, এই সমস্ত জিনিসগুলোতে আমার কাছে মনে হয়েছে যে এখানে কোনো সরকারকে অস্থিরতায় বা বেকায়দায় ফেলার কোনো কৌশল কেউ নিচ্ছে কিনা, এবং এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এই কথাটি আপনার এই কথা সূত্র ধরে আমি বলছি, আমি সাংবাদিক ফিরোজ রশিদ মোস্তফা ফিরোজ আপনার কাছে বলতে চাই, মনে করে দিতে চাই 2011 সালে আমরা নিশ্চয়ই এককভাবে কোনো সরকারের বিরুদ্ধে বলছি না, সামগ্রিকভাবে কথা প্রসঙ্গে আসছে। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন বলছেন যে আল্লাহ নিয়ে গেছে এরকম হত্যা খুনের পরে। 2011 সালে আজকের প্রধানমন্ত্রী তৎকালীন অবস্থায় তিনি বলেছিলেন যে যুদ্ধাপরাধী বিচারকে বিঘ্নিত করার জন্য এটি একটি ষড়যন্ত্র হতে পারে, এই গুম অপহরণ বিষয়ে বলছিলেন। আপনার মন্তব্য? আমি আসলে অধ্যাপক জিয়ার কথায় আংশিকভাবে আমি মানে সমর্থন করছি যে আসলে এখন যেই পর্যায়ে যে উনি কয়েকটা ধাপের কথা বলেছেন তার মধ্যে কিন্তু আসলে ওই যে তৃতীয় ধাপটা যেটা হচ্ছে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এইটাকে কেন্দ্র করেই কিন্তু সারা দেশে এই যে গুম, খুন, অপহরণ এগুলি হচ্ছে। এবং কেন হচ্ছে, ওই যে প্রথম যেভাবেই হোক না কেন কৌশল করে তো একভাবে সরকার ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরও তাদের ভয় ছিল যে তারা টিকতে পারবে কি পারবে না। কিন্তু বিরোধী দলের অর্থাৎ বিএনপির ব্যর্থতার কারণে তারা যখন কয়েক মাস যাওয়ার পরেই তারা মনে করছে যে তারা তো মানে প্রতিষ্ঠা পেয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এইটাই হচ্ছে দানবীয় রূপ নিচ্ছে, অর্থাৎ তার সামনে কোনো বাধা নেই, তাকে যে রুখবে, প্রতিবাদ করবে, না সংসদে না সংসদের বাইরে তার কেউ নেই, মানে কোনো মানে প্রতিপক্ষ নেই। এই যে প্রতিপক্ষ ছাড়া একটা শাসক দল যে কি দানবীয়, আমরা এমনি তো জানি যে 2/3 মেজরিটি যখন পায় কোনো দল সংসদে, সেটাই একটা দানবীয় রূপ লাভ করে। আর এখন তো কিছুই নেই সংসদে, তো বিরোধী দল আমি আর বলতে চাই না, এটা ব্যাখ্যা করতে চাই না, সারা দেশের মানুষ জানে। অর্থাৎ সংসদে নেই, সংসদের বাইরে নেই, বিএনপি বলতে গেলে কোণঠাসা অবস্থা, বিধ্বস্ত অবস্থা, বিচ্ছিন্ন একটা অবস্থা। এই অবস্থায় কিন্তু যেটা অধ্যাপক জিয়া বলছেন সেটা কিন্তু আসলে বিশ্বাস করানো কঠিন হবে যে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য বিরোধী দল কিছু করছে, বরং আমি কিন্তু বিরোধী দল বলি বা প্রতিপক্ষ অন্য কোনো শক্তি হয়তো অন্য কোনো করছি। আমার মনে হয়েছে যে এর ভেতরে, সরকারের ভেতরে এবং এটা এমন হতে পারে, ধরুন কথার কথা, আমাদের বাংলাদেশ নিয়ে কিন্তু নানা রকম পলিটিক্স হয়, নানা রকম হয়, কিন্তু এখন যদি এই প্রশ্নটা রেজ করেন তাহলে সমস্যা হবে কি, তাহলে সরকার মনে করবে যে না সরকার ঠিক আছে, তার কার্যক্রম ঠিক আছে, এটাকে কনস্পিরেসি বা ব্লেম গেম দিয়ে কিন্তু বিচার করা যাবে না, অন্য কেউ কনস্পিরেসি করছে না, এইটা বিচার করা যাবে না। আমি বলছি যদি তাই হয় আমি একটু ইন্টারফেয়ার করি, তাহলে অধ্যাপক জিয়া দায়টা কিন্তু সরকারকে নিতে হবে, নিলে কিন্তু ক্ষতি হবে না। আমি মনে করি এই দায়টা নিয়ে যদি আজকে থেকে, আমি মনে করি না যে সময় শেষ হয়ে গেছে,
গেছে বা সরকার শেষ হয়ে গেছে, কালকে থেকে সরকার কিছু থাকবে না, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে, সেরকম কিছু না। কিন্তু মানুষ দেখতে চায় যে যেই সরকার আছে সেই সরকার খুব ইফেক্টিভলি, অর্থাৎ খুব সক্রিয়, আমি সেই জায়গাটাতে তার বলতে চাচ্ছিলাম অ্যাকশনে একটু। যাক। তার ভয় কি? আজকে যদি তার এই সরকার তার ক্ষমতায় থাকার জন্য, আমি একদম নাম ধরেই বলি, যদি এরকম যদি তারা মনে করে, আমি সত্য মিথ্যা জানি না, যদি মনে করে যে শামীম ওসমান এই ঘটনার জন্য দায়ী, তাহলে এইরকম যদি 10টা শামীম ওসমানকে যদি কবর দিতে হয়, যদি arrest করতে হয়, আওয়ামী লীগের কি সহসভাপতি করবে? সিদ্দিকগঞ্জ থানার, তাতে কি না, তাতে কি এই গভর্নমেন্ট, এই সরকারের জনপ্রিয়তা কমবে? কালকে যদি শামীম ওসমানের কোমরে দড়ি দেয়, বা এই ধরনের আরো 10 জায়গায় 10 শীর্ষ সন্ত্রাসী যদি তারা দায়ী হয়ে থাকে, আমি মাফ করবেন, আমি কিন্তু বলতে চাচ্ছি না যে, এবং ইঙ্গিত করতে চাচ্ছি না যে শামীম ওসমান এই ঘটনা দায়ী, কিন্তু দায়ী যদি হয়ে থাকে, একটা শুধু দেখেন খুব সামান্য এবি সিদ্দিকী একজন অপহরণ হলো, একজনকে অপহরণ করতে কয়জন লাগে? 4 থেকে 5 জন। আর এখানে 7 জনকে অপহরণ করার জন্য এই তাদেরকে উদ্ধারে, মানে অর্থাৎ তাদেরকে অপহরণ করতে কত লোক ইনভলভ ছিল, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না? অবশ্যই এত লোকের ইনভলভমেন্ট একটা অপরাধ। ছোট্ট করে আমি প্রশ্নটি করছি উদ্যোগ জিয়াউর রহমান, যিনি বললেন যে যে ধারণা আপনি কনস্পিরেসি চলছে কিনা, এই কনস্পিরেসির ধারণাটি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকেই উচ্চারিত হয়েছে 2011 সালে, যে যুদ্ধাপরাধের বিচারকে বিঘ্নিত করার জন্য এই ধরনের একটি কনস্পিরেসি চলছে। তাহলে সরকারকে আরো বেশি কনসাস হওয়ার কথা ছিল না এই জায়গাতে? আমি ওটাই কিন্তু বলছি, যেখানে কিন্তু একটা ভুল মেসেজ চলে যেতে পারে, এবং এটা নিয়ে আমি দিবু ভাইয়ের সাথে আমি অ্যাবসলিউটলি একমত, যে আমি কিন্তু এই যে আমি একটা একাডেমিক জায়গা থেকে একটা বিশ্লেষণ দিচ্ছি, অবশ্যই বলছি, কিন্তু এর মানে এই নয় যদি এটাকে আপনি ফ্ল্যাট করে দিয়ে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে, এটাও কিন্তু আপনার কাছে বুমেরাং হয়ে আসবে। আমি বলছি যে এই কনস্পিরেসি তার দলের মধ্যে থেকে হতে পারে, ইন্টারন্যাশনালি হতে পারে, ইভেন আমাদের বাইরের দেশে যে একটা নির্বাচন হচ্ছে, আমাদের বাংলাদেশ নিয়ে এমন সব তথ্য আমাদের কাছে আছে। আমরা আলোচনা আসছে, আর একটা ফোন নিতে হচ্ছে, আমি হাফিজুর রহমান কার্জনের কাছে আসবো। হ্যালো দর্শক, কে আছেন ফোনে? হ্যালো, জি আমি শামসুল আরিফিন চৌধুরী বলছি। জি, আমার প্রশ্ন জিয়াউর রহমান সাহেব এবং আমাদের কার্জন সাহেব জোয়েল মুস্তাফা সাহেবের কাছে। প্রশ্ন 3টা আসছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে গুম বা এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি কোনো মানুষকে পিক করে, তারা যদি তাদের পোশাকে এবং তাদের আইডেন্টিফিকেশন দিয়ে পিক করে, যে কোনো অপরাধের জন্য একজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারে, এবং সেটা যদি তাৎক্ষণিকভাবে যে এলাকা থেকে পিক করা হয়েছে সে এলাকার থানাকে অ্যাজ ওয়েল অ্যাজ তার পরিবারকে অবহিত করে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে এই ধরনের দোষারোপ করার সুযোগ একটা থাকে না। এটা কি সরকারের দায়িত্ব নয় যে আইন শৃঙ্খলা বাহিনী যখন কাউকে পিক করে তাকে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা এই যে ঘটনাগুলো বর্তমানে ঘটছে, আমরা এই আলোচকরাও বলছেন, আমরাও দেখছি এবং আমরাও শুনছি, কিন্তু আমাদের কাছে একটা জায়গায় মনে হচ্ছে, ভয় হচ্ছে যে আমরা রাষ্ট্র এবং জনগণকে মুখোমুখি করে দিচ্ছি কিনা। কারণ এই আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন তৃতীয় প্রশ্নটি একটু সংক্ষেপে করবেন। জি, সুতরাং এই দুটো প্রশ্নটা আলোচনা করা উচিত প্রথমে। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে, হাফিজুর রহমান কার্জন। আমি নতুন করে বলছি না, দর্শকের প্রশ্নের উত্তরটি যদি দিতেন, রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মুখোমুখি করে দিচ্ছে কিনা এই সাম্প্রতিক ঘটনাগুলো? যে উনি প্রশ্নটা করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা আপনার পুলিশ আইনে যেমন আপনার তেমন আইনে স্পষ্ট করে বলা রয়েছে। তবে আমি শেষ যে মামলাটা হয়েছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ এন্ড আদার্স, এটা খুব ভালো একটা মামলা। ওখানে কিন্তু হাইকোর্ট ডিভিশন খুব 15টা ডাইরেকশন দিয়েছেন আপনার পুলিশ অফিসারদের, যে কোনো একজন ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে পরে পুলিশ অফিসারের কিন্তু সাথে সাথে তার আইডেন্টিটি শো করতে হবে, উনি কে, ওনার ডেজিগনেশন কি, এবং উনি যদি ওনার কি বলে যে ওনার ঘর থেকে যদি নিয়ে যায় তাহলে তো পরিবারের সদস্যরা জানবেন, কিন্তু ঘরের বাইরে থেকে যদি হয় তাহলে সাথে সাথে ফ্যামিলি মেম্বারদের জানাতে হবে, এবং তাকে সেই সুযোগটা দিতে হবে উনি যেন আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন, এবং তাকে ওই আপনার পুলিশের থানার মধ্যে ইন্টারোগেট করা যাবে না, তাকে ওই আপনার জেলে রেখে জেল গেটে ইয়ে করতে হবে। এরকম অনেকগুলো সেফগার্ড দিয়েছে যাতে আমাদের যে নাগরিক অধিকার কনস্টিটিউশন যেগুলো দিয়েছে তাতে ইমপ্লিমেন্টেশন তো নাই। ইমপ্লিমেন্টেশন নাই ভাই, এখন কি করবেন? যাদের উপর ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব, সে কথাটা তো আমি প্রথমেই বলতে চাইলাম যে আমাদের মূল জায়গাগুলো এখানে তো কেউ নজর দিচ্ছে না।
আপনি পার্লামেন্ট ইলেকশন করছেন, কিন্তু একটা গণতন্ত্রের মূল ভিত্তি তো লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্টের ব্যাপারে কে সিরিয়াস আমাকে বলেন? সেই লোকাল আমাকে বলেন কারা নেতৃত্ব দিচ্ছে, যেটি রফিউর রাব্বি বললেন যে লোকাল গভর্নমেন্টকে এমপি করা হচ্ছে। দেখেন, লোকাল গভর্নমেন্টে শক্তিশালী যেন না হয় সে ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি এক। কারণ একজন এমপির কাজ হচ্ছে আইন তৈরি করা। উনি লোকাল একটা ইসে গিয়ে, ইউনিয়ন পরিষদে গিয়ে উনি কেন খবরদারি করবেন কত চাল বরাদ্দ হয়েছে, কত বরাদ্দ হয়েছে, ওখানকার নিট অ্যান্ড ক্লিন থাকবে কিনা, ওখানকার পানি নিষ্কাশন, ওখানকার পয় নিষ্কাশন। লোকাল গভর্নমেন্টটা কে শক্তিশালী হতে দেয়নি? এবং এইখানে ইলেকশন কমিশন কেন শক্তিশালী হয়নি? এখানে কেন জুডিশিয়ারি শক্তিশালী হয়নি? এখানে কেন অ্যান্টি কারাপশন কমিশন শক্তিশালী হয়নি? প্রত্যেকটা যদি প্রতিষ্ঠানের মতো থাকতো তাহলে পরে কেউ আমরা সাফার করতাম না, সবকিছু একটা টলারেন্সের মধ্যে থাকতো। এবং সেই জায়গাটা আমি বলছি যে আপনি ইনস্টিটিউশন ডেভেলপ করেন, আপনি যে রাষ্ট্রের ভিতরে যে সমস্ত অসঙ্গতি জায়গা আছে সেগুলোকে আপনি দূর করেন, তাহলে পরে শুধু সরকারি দল বিরোধী দল এবং সেটাকে জনগণ করাও কঠিন। এই রাজনৈতিক দলগুলোই কিন্তু এই শক্তিশালী হতে দিচ্ছে না। এবং আপনি দেখেন আমার এই ভিসিএস সার্কেলের মধ্যে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন আওয়ামী লীগের যে মানে বিএনপির যে জয়নাল আবেদিন ফারুক, উনি হচ্ছেন চিফ হুইপ বিএনপির, উনি পুলিশ তাকে পেটাচ্ছে। আবার যখন বিএনপি ক্ষমতায় তখন আওয়ামী লীগের আগের আমলের যে স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম তাকে পেটাচ্ছে। এই ভিসিএস সার্কেলের মধ্যে আমরা যাচ্ছি, কে সার্ভিস পাচ্ছে এখানে? এখানে আওয়ামী লীগও ভিকটিম, বিএনপিও ভিকটিম, আমি ভিকটিম, আপনিও ভিকটিম। এই সিস্টেমটাকে একটু বদলান না, সবাই একটু অ্যাড্রেস করি না কেন? মূল জায়গাগুলো অ্যাড্রেস না করলে আপনি কোথা থেকে স্বার্থে, নিজ দলীয় স্বার্থে তো বদলাচ্ছে না, তাহলে পথটি কোথায়? পথটি এখন আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে মানে কি বলে, আস্তে আস্তে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আসছে, যে আপনার মানুষ সচেতন হচ্ছে, এডুকেশন বাড়তেছে, তারপরে প্রাইভেট সেক্টর করছে, হ্যাঁ, তারপরে সবকিছু যে সবাই ইচ্ছা মতো করতে পারছে তা কিন্তু না। আপনার নানা রকম প্রেশার গ্রুপের প্রেশারে আস্তে আস্তে চেক অ্যান্ড ব্যালেন্সটা কিন্তু সামনের দিকে যাচ্ছে। সুতরাং এইটার মাধ্যমে হয়তো বা একদিনে হবে না, আমি তো মনে করি সামনের দিকে যাচ্ছি। আমরা আলোচনায় ফিরছি। দর্শক, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, সঙ্গেই থাকুন। দেখছেন 21 রাত, শেখ হাফিজুর রহমান কার্জন। আপনি বোধহয় আপনার কথা অসম্পূর্ণ ছিল, সেটি আপনি সম্পন্ন করেন। আর সাথে প্রশ্ন হচ্ছে যে সেই প্রশ্নটি আমি একেবারে পাইনি, যে আইনের শাসন না থাকাতে এই ঘটনাগুলো উৎসাহিত হচ্ছে কিনা। আচ্ছা, আমি আমার কথাটা আগে শেষ করি, তারপরে কতটুকু সময় পাবো আমি জানি না। আসলে বাংলাদেশ নিয়ে যে হতাশা একদিকে যেমন আছে, আবার অনেক বড় একটা আশাবাদও রয়েছে। কারণ 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন বাংলাদেশ স্বাধীন করেছি, তখন কিন্তু ওই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার উনি বলেছিলেন তলাদবিহীন ঝুড়ি, এবং অনেকে আশঙ্কা করেছিলেন যে এই 7.5 কোটি জনগণ এরা না খেতে পেয়ে মারা যাবে। কিন্তু আপনি দেখেন যে আজকে 2014 সালে এই যে আমাদের পোলট্রির বিকাশ হয়েছে, হ্যাঁ, আমাদের যে একটা মানে খেতে আগে একটা ফসল হতো, এখন কিন্তু 3টা ফসল হয়। হ্যাঁ, আপনি দেখবেন প্রাইভেট সেক্টর যেভাবে ডেভেলপ করেছে, আপনি দেখবেন সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরে আমরা কিন্তু সার্ক দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে। এরকম ভাবে কিন্তু বেশ অনেক দিকে আপনি দেখবেন। আবার সেটা তো অর্জন, তো আপনি ইন্ডিভিজুয়ালি এগোচ্ছে, আপনি আমি যেটা বলছি যে এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত অর্জন, এবং কিছু কিছু ধরেন গ্রুপের অর্জন, কিছু কিছু প্রাইভেট সেক্টরের অর্জন। এর সাথে যদি আমরা ইনস্টিটিউশনকে যুক্ত করতে পারি, এর সাথে যদি রাষ্ট্রটা পলিটিক্যাল সিচুয়েশনটা স্টেবল হয়, রাষ্ট্র যদি সমর্থন দেয়, তাহলে তো আমাদের জিডিপি 10, 12, 13 হয়ে যাবে। তখন তো আমার ওই যে এশিয়ান 4 যে টাইগার, আপনার তাইওয়ান, সিঙ্গাপুর যে সমস্ত ওই টাইগারদের সাথে, তো সাউথ কোরিয়া, তাদের সাথে আমরাও যুক্ত হব। আমি সেটা বলছি যে এই ইনস্টিটিউশনগুলো যদি ডেভেলপ করে এবং পলিটিক্যাল সিচুয়েশন যদি স্টেবল হয়, এবং এই যে এগুলোকে যদি আমরা সমর্থন দিতে পারি আমাদের অগ্রযাত্রাকে, তাহলে আমি মনে করি যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আইনের শাসন, ওটা আমি প্রথমেই বলেছি যে এখানে আপনি আইনের শাসন করবেন, আইনের শাসনকে সেটাকে এনশিওর করার জন্য, সেটাকে আপনার সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে রাষ্ট্রের অর্গানগুলো কাজ করে, অর্গানগুলো একটাও তো ঠিক নেই। আজকে পুলিশ যে কাজ করে, পুলিশ যে আইন অনুযায়ী কাজ করে, এটা প্রণীত হচ্ছে 1860 সালে। হ্যাঁ, পুলিশ অ্যাক্ট 1861, এবং এই আইনটা ব্রিটিশ রুলার করেছিল পুলিশকে তাদের একটা মানে কোয়ার্সিভ ফোর্স হিসেবে ব্যবহার করার জন্য, এবং সেই আইন অনুযায়ী এখনো আপনি কিন্তু এবং সেইভাবে তারা রাজনৈতিকভাবে ব্যবহৃত। আমাদের সঙ্গে আরো একটি ফোনের দর্শক রয়েছে। হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। সাংবাদিক মুস্তাফা ফিরোজ, এই যে ঘটনাগুলো ঘটছে কোনোটারই তদন্ত হচ্ছে না,
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তদন্ত করা হবে এবং তদন্ত হয়তো কমিটিও হচ্ছে, তারপর হচ্ছে না। আসলে সব সমস্যা কি রাজনৈতিক ইসে? মূলত সমস্যাটা রাজনৈতিক, আর যেটা কার্জন বলছিল ওইটা সূত্র ধরেই বলে, এবং এই প্রশ্নটার সাথেই আছে। আসলে ঘটনা হচ্ছে যে এই যে আমরা একটা গণতন্ত্রের শাসন, গণতন্ত্র তো মানে শুধুমাত্র একটা সংসদ না, গণতন্ত্র হচ্ছে মানুষের অধিকার, আইনের অধিকার, নানান ধরনের অধিকারের একটা সংমিশ্রণে হচ্ছে গণতন্ত্র। আমরা দেখছি যে সমস্ত গণতান্ত্রিক অধিকার কিন্তু এখানে বিপন্ন, প্রতিষ্ঠানগুলো বিপন্ন হয়ে যাচ্ছে। এবং কেন বিপন্ন হয়ে যাচ্ছে? এই যে আমরা পরপর যে শাসক শ্রেণী, অর্থাৎ বর্তমান যে শাসক শ্রেণী ক্ষমতায় আসছে, তারাই কিন্তু এই যে ইনস্টিটিউশনগুলি কিন্তু ধ্বংস করছে। এই যে সামাজিক সূচকগুলো বাড়বে, আমাদের উন্নয়ন হবে, সেই উন্নয়ন তো হতে দিচ্ছে না কারা? এই যে রাজনৈতিক দলগুলো কি করছে? বিচার ব্যবস্থা, আইনের ব্যবস্থা, সমস্ত কিছু আজকে ধ্বংস করে আজকে মানুষ চরম এই যে নিরাপত্তাহীনতা, এই যে আইনের শাসন না থাকা, আইনের শাসন থাকবে এর চালক তো হচ্ছে রাজনৈতিক দলগুলো, শাসক দলগুলোই তো তার নিজের স্বার্থে সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। এবং কিন্তু আমরা ভাঙতে কিন্তু আসলে অনেক গভীরে কিন্তু অলরেডি আমরা কিন্তু নেমে গেছি। এর থেকে কিন্তু উদ্ধার কিভাবে হবে, এই জন্যই বলা হচ্ছে যে আমরা বলছি যে বর্তমানে এই শাসক শ্রেণীর পক্ষে আর সম্ভব না, তাদের পক্ষ থেকে তাদের সর্বশেষ, তাদের একদম শেষ সীমানায় চলে গেছে। এখান থেকে একটা জানি না কোন শক্তি, কোন গণঅভ্যুত্থানের মাধ্যমে বা কিভাবে হবে, এটা আমরা বলতে পারছি না। কিন্তু বর্তমান শাসক শ্রেণীর পক্ষে কিন্তু আর সম্ভব হচ্ছে না এবং ভরসা রাখা যাচ্ছে। অধ্যাপক জিয়াউর রহমান, যেটি রফিক রাব্বির বলছিলেন যে এই ধরনের চিহ্নিত ব্যক্তিদেরকে জনপ্রতিনিধি করে গড়ে তোলা, আমরা খুলনার ঈশা সিদ্ধার কথা জানি, আমরা ফেনীর জয়নাল হাজারী অথবা বিএনপির আরও একজন জয়নাল আবেদিন বা জয়নাল হাজারী এরকম একজন ছিলেন, ভিপি জয়নাল ছিলেন, আমরা জানি লক্ষ্মীপুরের তাহেরের কথা, আমরা জানি অনেক অভিযোগ শামীম ওসমানের কথা, নারায়ণগঞ্জ নাসিরউদ্দিন পিন্টুর কথা, এই ধরনের আরো অসংখ্য লোকের নাম বলা যাবে, ব্যক্তিগত নাম বলা যাবে। আপনি কি মনে করেন যে এই ধরনের ব্যক্তিত্বরা দিনের পর দিন জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার কারণেই রাষ্ট্রের এই অবস্থা? অফকোর্স এটি একটি কারণ, আমরা তো বলেছি এটি খুবই কমপ্লিকেটেড সিনারিও এবং তৃতীয় বিশ্বের দেশে, এবং এটি কিন্তু শুরু হয়েছে, আপনি যতই বলেন আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে মিলিটারি ইন্টারভেনশনের ফলে। একেবারে আপনি যদি এক বাক্যে বলেন, আমাদের প্রথম ছিল কলোনিয়াল লিগেসি, একটা ওয়েস্টের সাথে যদি আপনি তুলনা করেন, এরা ধারাবাহিকভাবে একই সাথে তারা উন্নতি করেছে। আমাদের এখানে বারবার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে, বারবার পলিটিক্যাল ইন্টারভেনশন হয়েছে, এবং সেটা আপনি আমরা এক বোঝা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, যেটা 1861 সালের সেই আমরা ব্রিটিশের বোঝা নিয়ে আমাদের মন মানসিকতা সব জায়গায় সেই ফিউডাল মেন্টালিটি রয়ে গেছে। তারপরে আমরা পাকিস্তানি শাসকদের অত্যাচারে পড়েছি, এরপরে আমরা কখনোই কিন্তু আমাদের ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করার সুযোগ পাইনি। কাজে এখানে আমি এত হতাশ নই এই কারণে যে আমাদের এই যাত্রাটা কিন্তু 90-এর থেকে শুরু হয়েছে। তো কাজে এর মধ্যে কিন্তু আমাদের কিছু কিছু ইনস্টিটিউশন হয়েছে, যেমন আমাদের তথ্য কমিশন হয়েছে, আমাদের হিউম্যান রাইটস কমিশন হয়েছে, কার্যকরী যাই হোক না কেন এগুলো হচ্ছে। কাজে আমি আশাবাদী হতে চাই। যেটি আমি বলছিলাম যে জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন একটা ইস্যু আমার কাছে মনে হয়েছে, যে গভর্নমেন্ট মোটামুটি একটা স্থিতিশীল অবস্থার মধ্যে এসে গিয়েছিল। এখন এটা এমন হতে পারে, পৃথিবীর অনেক জায়গায় আছে, এমন অনেকও হতে পারে তারা তাদের ধাঁচে গণতন্ত্র চায়, আমাদের এখানে সেই গণতন্ত্র হয়তো আসছে না। ডেফিনেটলি একটা বড় পার্টি এখানে ইলেকশন করেনি, এটি একটি ভ্যাকুয়াম, এটি কিন্তু এই গভর্নমেন্টে অ্যাড্রেস করতে হবে। তো আমার মনে হয়েছে যে যেমন আপনি দেখবেন যে মিলিটারি শাসনের আগেও কিন্তু এ ধরনের অস্থিরতা তৈরি করা হয়। এবং ইন্টারেস্টিংলি আজকে খালেদা জি একটি কথা বলেছেন, আমি কিন্তু এটিতে অত্যন্ত আমার যে হাইপোথিসিস, উনি বলেছেন নন পলিটিক্যাল কোনো কারো কাছে ক্ষমতা দিলে এই গুম হত্যা দূর হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। তো কাজে যেহেতু আমরা সমাজবিজ্ঞানী, আমি বলছি যে আমার কাছে কিন্তু মনে হচ্ছে, কিন্তু এর মানে এই নয় এটাতে যদি ব্লেম গেম কনস্পিরেসি থিওরি দিয়ে আপনি উত্তরণ ঘটাতে চান, আপনার আরো পতন হবে। আমি মনে করি গভর্নমেন্টের উচিত এই দায়িত্ব তাদের, এবং তাদের এই সচেতনতা এই জায়গা থেকে একেবারে ছোট করে যদি বলতেন যে এর থেকে উত্তরণের আশু কোনো পথ আছে, খুব দ্রুত কোনো? আমি মনে করি তো আশু পথ, যে আমি তো দেখতে পেয়েছি যে আবু বকর সিদ্দিকী যখন অপহরণ হলেন তখন কিন্তু সমাজ, রাষ্ট্র সবাই কিন্তু জেগে উঠেছিল। ওইখানে কিন্তু প্রশ্নবিদ্ধ বিষয় যে নাগরিক সমাজ তার জন্য নেমে পড়লো একেবারে ঢাকঢোল পিটিয়ে, কিন্তু এই যে একেবারে অপহরণ হচ্ছে সেখানে কিন্তু সেই ভূমিকাটা দেখা যাচ্ছে না। নাগরিক সমাজও কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ। সেটা ঠিকই, কিন্তু আপনি বিষয়টা হচ্ছে যে আমি জিয়া ভাইয়ের কথায় আবার ফিরে আসতে চাই, যে বাংলাদেশ এখন জিওপলিটিক্যাল যে সিচুয়েশনে, তাতে করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল নানা কনস্পিরেসি হচ্ছে। আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না গত 1 বছরে
বাংলাদেশে যে পরিমাণ সহিংসতা হয়েছে কিংবা আপনার ট্রেনের ফিশ প্লেট তুলে ফেলা হয়েছে এবং যেভাবে হয়েছে, মানে আমি বিষয়টাকে এভাবে দেখতে চাই যে সরকার কোনোভাবেই তার দায়িত্ব অস্বীকার করতে পারেন। এই যে বিষয়টা, কিন্তু একই সাথে এইটার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। আর একটা সমাজের অস্থিরতা, ক্রাইম, সেটা কিন্তু আপনি একদম কোনো একটা ফ্যাক্টর দিয়ে সেটাকে নির্মূল করে ফেলবেন, বিষয়টা কিন্তু এরকম না। অধ্যাপক জিয়াউর রহমান, আপনার কোনো পরামর্শ? আমি ছোট্ট করে আমাদের এখানে কিন্তু আর কোনো পথ নেই। আমরা এখানে আলোচনা করেছি, আমরা যে প্রধান যে নেতৃত্ব, যেখানে সেই নেতৃত্ব বা পলিটিক্যাল পার্টির কাছে আমাদের কিন্তু সেই চাওয়া পাওয়াটা নিঃশেষ হয়ে গেছে। একসময় আমাদের যে আশা ছিল যেটি প্রেসার গ্রুপ, যেটি কমিউনিজমের ফলে সেটিও ধ্বংস হয়ে গেছে। আমাদের এখানে যে একটা লিবারেল পার্টি ছিল, আমি মনে করি সিভিল সোসাইটির একমাত্র পথ, যাদের মুভমেন্ট সব স্তরের, আমিও সেটাই বলি যে সব স্তরের মানুষকে এখন জেগে উঠতে হবে এবং তারা যদি বের হয়ে আসে এবং মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধী আসলে এই সমস্ত পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে। দর্শক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে, সেটি আমাদের দৃষ্টিগোচর হয়নি। তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে, আমরা হয়তো শুনেছি, কিন্তু আসলে কি হচ্ছে, কতটুকু হচ্ছে, বাস্তবতায় তাই বলে দিচ্ছে। শেষ করতে হচ্ছে মহান মে দিবসে শ্রমিক মেহনতি মানুষদের প্রতি বিপ্লবী অভিনন্দন জানিয়ে শুভকামনা সবার প্রতি।